স্যার এই যে সরজন পদ্ধতিটা কি? সর্জন পদ্ধতির অপর একটি নাম আছে, সেটা হলো বেড নালা পদ্ধতি। অর্থাৎ এইখানে আমরা ঘেরের ভিতরে যেরকম শুধু পানি থাকে, এখানে আমরা ঘেরের ভিতরে ওরকম পানি না রেখে আমরা বেড করি। সেক্ষেত্রে বেড একাধিক যখন বেড থাকে তখন বেডের উপরে থাকে বিভিন্ন ধরনের যে কম ঝোপালো যে গাছগুলো আছে, যেরকম পেঁপে গাছ থাকতে পারে, তারপরে আপনার কুলের চারা থাকতে পারে, তারপরে লেবু গাছ থাকতে পারে, তারপরে আপনার হলো পেয়ারা, এরকম গাছ আমরা দিব। এবং ওই বেডের দুই পাশের কিনারা বরাবর সেখানে লতানো টাইপের সবজি দিয়ে দেবো, যেরকম আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে লাউয়ের চারা দিয়েছি। এবার লাউ গাছ যখন বড় হতে থাকবে তখন সেটা মাচায় উঠবে, নেট দিয়ে মাচা করা, সেই মাচায় উঠবে। আর নিচ দিয়ে এই যে বিভিন্ন ধরনের নালা দেখতে পাচ্ছেন, এই নালার ভিতরে কি থাকবে, এখানে হলো পানির ভিতরে মাছ চাষ করবে। অর্থাৎ একই সাথে আমরা ঘিরে যেরকম শুধুমাত্র সারি ছাড় দিয়ে আমরা চাষাবাদ করি, আর এই সর্জন পদ্ধতিটার বৈশিষ্ট্য হলো এখানে মাছ থাকবে, পানি থাকবে, সেখানে হলো গাছের চারা থাকবে বেডের উপরে, এবং একই সাথে লতানো টাইপের সবজি চাষ করা যাবে। তার মানে একের ভিতরে একাধিক প্যাকেজ, একের ভিতরে একাধিক প্যাকেজ নিয়ে আমরা এই প্রোগ্রামটা সাজাবো। এই প্রযুক্তিটার নাম হলো সুস্থ মৌসুমে উত্তম পানি ব্যবস্থাপনা। অর্থাৎ যখন আমাদের গ্রীষ্মকাল সময় তখন আমাদের কী থাকে যে ওইখানে পানির খুব স্বল্পতা কৃষকদের চাষাবাদের ক্ষেত্রে, সেজন্য আমরা কী করতে পারি, আমাদের পানির একটা আধার থাকবে, যেরকম আমরা একটা ড্রামে রাখার চেষ্টা করেছি, এবং ফিতা পাইপ দিয়ে শুধুমাত্র গাছের গোড়ায়, অর্থাৎ যতটুকু প্রয়োজন গাছের প্রয়োজন অনুসারে আমরা পানি দেবো। আমরা সেখানে ফ্লাড ইরিগেশনে যাব না, যেহেতু আমাদের পানি অপচয় করা যাচ্ছে না। খুলনা অঞ্চলের পানি হলো লবণ। স্যার এর সাথে কি সার দিবা, যে ফার্টিগেশন লেখা? হ্যাঁ অবশ্যই, ওই পানির সাথে আমরা সেখানে সার, তার মানে এখানে সার আছে উপরে, সেখানে সার দিয়ে সলিউশন আকারে চলে যাবে। হ্যাঁ আসতেছে, সলিউশন আকারে চলে যাবে। আর এর পরবর্তীতে এখানে আছে যে পানির ভিতরে মাছ, জি, ও মাছও আছে না? মাছ চাষ করা যাবে। এবং এখানে যে পানি, জি, পানিটা মূলত একে বলা হয় হলো বোরোপিট, অর্থাৎ হলো শুষ্ক মৌসুমে মিষ্টি পানির আধার। আচ্ছা, অর্থাৎ এখানে পানি থাকবে, এবং এই পাশে দেখেন যে এখানে মাছা দেওয়া আছে, এবং জি 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 করা আছে, এখানে সবজি দিয়ে সেটা হলো পানিটা সবজি সেচ কাজে ব্যবহার করা। ধন্যবাদ স্যার। পলিমাল ছিল পৃথিবীর উন্নত দেশগুলোর একটা অন্যতম আধুনিক প্রযুক্তি, যেখানে আমাদের হলো ওই পলিমাস ব্যবহার করার উদ্দেশ্য হলো দুইটা। জি, সেটা হলো যে প্রথমত কৃষকের ক্ষেত্রে আগাছা, এই আগাছা নিধনের জন্য পলিমাস হলো উত্তম ব্যবস্থাপনা। একই সাথে সাথে মাটিতে রস, বা যেটা আমরা বলি যে জো কন্ডিশন, মাটির জোটা ধরে রাখার জন্য এই পলিমালসিং পদ্ধতি ব্যবহার করা হয়। কৃষকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত লাভজনক একটা টেকনোলজি। একটা পলিমালস 3 মৌসুম পর্যন্ত ব্যবহার করা যায় যদি কৃষক যত্ন করে রাখতে পারে। ধন্যবাদ স্যার। এখানে আছে বস্তা ও টাওয়ার পদ্ধতি। অর্থাৎ বাংলাদেশের এখন কৃষির ক্ষেত্রে সবচেয়ে আলোচ্য বিষয় হলো বস্তায় আদা চাষ। একটি বস্তা থেকে 3 থেকে 4 কেজি পর্যন্ত আদা সংগ্রহ করা যায়। সুতরাং এখানে আমাদের কৃষকরা নিজেরা লাগিয়েছে সেই প্রযুক্তি আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এইখানে বস্তায় আদা, এবং এখানে থাকবে বস্তায় বিভিন্ন ধরনের বসতবাড়ির আঙিনায় সবজি চাষ করতে পারে। যার ভিটে বাড়ি আছে কিন্তু তার বিলেন জমি নাই বা চারযোগ্য জমি নাই, সে বসতবাড়ির আঙিনায় সে বস্তায় এরকম 5 টাকা দিয়ে একটা ব্যাগ কিনতে পারবে, এবং সেখানে সে বিভিন্ন ধরনের সবজি লাগাতে পারবে। সেখানে সে বেগুন চাষ করতে পারে, মরিচ লাগাইতে পারে, মিষ্টি কুমড়া লাগাতে পারে, লাউ লাগাইতে পারে। আর ওই কর্নারে আমরা রেখেছি একটা টাওয়ার পদ্ধতি। এবার টাওয়ার হলো যেখানে বছরে 6 থেকে 8 মাস পানি বা জলবদ্ধ থাকে, সেই জায়গাতে কোনো সবজিই হয় না, সেখানে এরকম খাঁচি তৈরি করে, বাঁশের খাঁচি তৈরি করে, সেখানে যদি আমরা টাওয়ার উঁচু করতে পারি, তাহলে সেইখানে আমরা লতানো টাইপের সবজি দিব, এবং সেই সবজিটা পরবর্তীতে এইখানে যে হলো মাচা তৈরি করে দিলে সেই মাচায় উঠে যাবে। এভাবে আমাদের মানে প্রতি জমিটাকে কাজে লাগানোর একটা অন্যতম ব্যবস্থা। এই যে অক্সিজেন তরমুজ চাষটা এই অঞ্চলে খুব জনপ্রিয়। এটা তেরোখাদায় অত্যন্ত জনপ্রিয় অক্সিজেন তরমুজ। এই গত মৌসুমে তেরোখাদা থেকে কয়েক কোটি টাকার ব্যবসা হয়েছে, এবং সেখানে কৃষকরা ব্যাপক লাভবান। এক একজন কৃষক 7-8 বিঘা ঘেরের পাড়ে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা তরমুজ বিক্রি করছে, যেটা মানুষের মনে নতুন সাড়া জাগিয়েছে। এবং এটার বৈশিষ্ট্য খুবই সুন্দর, যে হলো ঘেরের চারিধার দিয়ে হলো তারা মাদা তৈরি করে, এবং সেই মাদা দিয়ে তারা পরবর্তীতে যখন মাচা তৈরি করে দেয়, সেই মাচার নেটগুলো যখন ফলগুলো যখন বড় হতে থাকে তখন সেটা পানির উপরে ঝুলতে থাকে, নৌকায় করে আমরা ঘুরি, খুবই সুন্দর লাগে। একই সাথে সাথে এই যে ঘেরে যে মাছ চাষ করে তারা কৃষকের লাভবান হয়। এটা একটি প্রযুক্তি আমরা দেখানোর চেষ্টা করেছি। এখানে রোপা আমন ধানের সাথে সাথী ফসলের চাষ। এখানে ধান, অর্থাৎ ধান, আমন ধান কাটার প্রথম কথা হলো যে আমাদেরকে স্বল্পকালীন আমন ধানের জাত নির্বাচন করতে হবে। স্বল্পকালীন সেটা হতে পারে বিরিধান 75, সেটা এরকম, বা বিরিধান 87 হতে পারে। এবং এই ধান যখন পাকবে, ধান কাটার 10 থেকে 15 দিন আগে মাটিতে যখন হালকা জো কন্ডিশন থাকবে, অর্থাৎ রস থাকবে, সেই অবস্থা ধানের ভিতরে আমরা সরিষা বা খেসারি বা মসুরের বীজ ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার পরে আমরা যখন ধান কেটে নিয়ে আসবো, পরবর্তীতে আস্তে আস্তে গাছগুলো বড় হতে থাকবে। পরবর্তীতে এই যে অল্প দিনের যে ফসল, 80 থেকে 85 দিনের যে ফসল, সরিষা, মসুর বা খেসারি, এইগুলো কেটে পরবর্তীতে আমরা আবার বড় আবাদ করতে পারবো। অর্থাৎ
আমন ধান এবং বোরো ধানের ভিতরে যে গ্যাপ, এই গ্যাপটাকে কাজে লাগানোর জন্য এই প্রযুক্তিটা দেখানো হয়েছে। অর্থাৎ ওই সময়টাকে কৃষকরা যাতে নির্বাচন করে এবং জাত নির্বাচন করবে, এবং একই সাথে সাথে বাড়ি সরিষার যে 14 জাত, এটা স্বল্পকালীন, এখানে লেখা আছে স্বল্পকালীন জীবন, এটা চাষ করে কৃষকরা আর্থিকভাবে তেলের চাহিদা মেটাতে সক্ষম হবে। আমাদের বাংলাদেশের অনেক জায়গা পতিত থাকে, যে জায়গাতে সকল ধরনের সবজি চাষ করা সম্ভব হয় না, পানির প্রাপ্যতা থাকে, দুষ্প্রাপ্যতা আছে, সেজন্য পতিত জমিতে সূর্যমুখী চাষ করা যায়। এজন্য আমরা এই প্রযুক্তিটা নিয়ে আসছি, যেখানে আমাদের তেরোখাদাতে এবার প্রায় 15 থেকে 20 বিঘা পতিত জমি, তেরোখাদা সদর উপজেলার আটলিয়া ইউনিয়নে, মানে তেরোখাদা ইউনিয়নের আটলিয়া গ্রামে এবার প্রায় আমরা মোটিভেশন দিয়ে কৃষকদেরকে 15 থেকে 20 বিঘা জমিতে এবার সূর্যমুখী চাষ হচ্ছে, যেটা একেবারেই পতিত থাকে এই রবি মৌসুম। সেখানে আমরা কৃষকদেরকে সূর্যমুখী ভিলেজ নাম দিয়েছি, এবং ওইখানে যে সূর্যমুখীর যে তেল চাষাবাদ হচ্ছে, সেই তেল চাষাবাদ করে কৃষকরা স্বাবলম্বী হবে, এবং সূর্যমুখীর তেল আমাদের কোলেস্ট্রল, হার্টের কোলেস্ট্রল এবং আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং অত্যন্ত দামি একটা তেল। সেজন্য এখানে এই প্রযুক্তি দেখানোর চেষ্টা করা হয়েছে যে লাইন লোগো মেনটেন করে নির্দিষ্ট দূরত্বে কৃষকরা, এবং অল্প পানি পরবর্তীতে এখানে 3টা সেচ লাগে মূলত এই যে সূর্যমুখী চাষের ক্ষেত্রে মেজর সেচ লাগে 3টা। প্রাথমিক পর্যায়ে সেচের খুব একটা প্রয়োজন নেই, কিন্তু গাছ যখন বড় হতে থাকে এবং যখন ফ্রুট সেটিং হয়, অর্থাৎ ওই সূর্যমুখীর যখন হেড গঠন হয়, হেড, তখন আমাদেরকে একটা প্রযুক্তি আছে, সেটা হলো স্টকিং করা। আচ্ছা, যে আমরা এখানে দেখেন আমাদের জি নাই, কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে গাছটা বেঁধে দিয়েছে, তার মানে হেড যখন বড় হতে থাকে তখন গাছটা নুয়ে পড়ার সম্ভাবনা থাকে, বা বৃষ্টিতে বা ঝড়ে বা বাতাসে। সেজন্য এই প্রযুক্তি যদি আমরা গ্রহণ করি, এই যে স্টকিং, এটাও একটা মেসেজ। আচ্ছা, গাছকে, সূর্যমুখী গাছকে অবশ্যই স্টকিং দিয়ে কাটি দিয়ে বেঁধে দিতে হবে। থ্যাংক ইউ স্যার। এই যে দেখছি এখানে এই যে ধানের নাড়া, এর মধ্যে এই যে বাদাম, তারপরে এই যে আলু, আমরা এই প্রযুক্তি, এখানে 2টা প্রযুক্তি একটা স্টলের ভিতরে দেখানোর চেষ্টা করা হয়েছে। দেখুন যে এখানে লেখা আছে চীনাবাদাম চাষ ও পরিচর্যা এবং আলুর উৎপাদন প্রযুক্তি। তো আমরা এখানে যেটা করেছি সেটা হলো যে আমন ধান কাটে আসার পরে এই রবি মৌসুমের শরীরের প্রারম্ভে এখানে কিন্তু আমরা বাদামের গাছ দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা বাদামের বীজ দিয়েছি। তারা বাদাম ওই জো কন্ডিশন থাকা অবস্থায়, মাটিতে রস থাকা অবস্থায়, জো থাকা অবস্থায় তারা বাদামের বীজ দিয়ে আসে বিনা চাষে, পতিত না রেখে বিনা চাষে কীভাবে বাদাম চাষ করা যায় এবং লাভবান হওয়া যায়, কারণ এখন বাদামের কিন্তু অনেক দাম। আর এখানে একটা বেডে আমরা দেখানোর চেষ্টা করেছি, এখানে আমন ধান ছিল না, কিন্তু একেবারেই পতিত জমি ছিল, যে জমিতে আমরা কৃষকরা বিনা চাষে শুধুমাত্র লাইনে আমরা আলুর বীজ দিয়ে আসছি। পরবর্তীতে গাছ হয়েছে এবং মাটির জো কন্ডিশন ধরে রাখার জন্য এখানে খড় বিছাই দেওয়া হয়েছে, অর্থাৎ মালচিং করা হয়েছে। ধন্যবাদ। একটা প্রযুক্তি নিয়ে আছে, সেটা হলো আখের সাথে আন্তঃফসল। আপনারা জানেন যে আখ একটা দীর্ঘমেয়াদী ফসল, অর্থাৎ বছরব্যাপী ফসল, যার কারণে আখ গাছ বড় হতে থাকবে, এবং একই সাথে আমরা এখানে যদি বিভিন্ন ধরনের সবজি যদি বেড আকারে দিতে পারে, তাহলে কৃষক সেই সবজি বিক্রি করে তার খরচের টাকা উঠবে, সে লাভবান হতে পারে। সেই জন্য এই প্রযুক্তিটা দেখানো হয়েছে, এবং এটা তেরোখাদায় খুব জনপ্রিয় একটা, আমাদের তেরোখাদা উপজেলায় খুব জনপ্রিয় একটা প্রযুক্তি। স্যার, এই যে ভার্মি কম্পোস্ট দেখছি, কেশর রস, এটা কি জিনিস? এটা মনে হয় নতুন। ভার্মি কম্পোস্ট আমরা নিয়ে আসছি, এখানে কেঁচো সার, কত কেঁচো দিয়ে তৈরি, আর এটা পরবর্তীতে ভার্মি রস বা কেঁচো রস। অর্থাৎ এই রসটা হলো, বলা হচ্ছে যে এই রসটা বিজ্ঞানীরা বলছেন যে 5 থেকে 10 গুণ গাছের জন্য বেশি উপকারী। সেজন্য এইখানে দেখেন যে উপরে আমাদের একটা একটা হলো পানির একটা পাত্র রাখা হয়েছে, যাতে ভার্মিটা যাতে না শুকিয়ে যায়, এবং সেই রসটা যখন ওইখানে গিয়ে পড়বে, পরবর্তীতে অতিরিক্ত পানিটা সেটা হলো ওই যে পাইপের সাহায্যে নিচে এসে পাত্রে এসে পড়বে। এই রসটাই বলা হচ্ছে ভার্মি রস। স্যার, উপরের ট্যাঙ্কিতে কি থাকবে? পানি থাকবে, উপরের ট্যাঙ্কিতে পানি, আর নিচে এটা মাঝে শুকিয়ে যাবে, তখন ওখান থেকে পানি দিলে অতিরিক্ত পানিটা আর মাঝে এটা কি? এটা হলো ওই যে ভার্মি কম্পোস্ট। ও, ভার্মি কম্পোস্টের উপরে এই যাবে, তখন এটা রস। তাহলে ভার্মি কম্পোস্টের উপর পানি দিলে কি সেটা কেঁচোর রস হয়? ও, ভার্মি ওয়াশ হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর এইটা কি স্যার? এটা কেঁচো সার, অর্থাৎ আমরা একটা চারির ভিতরে দেখানোর চেষ্টা করছি যে এখানে কেঁচো দেওয়া হয়েছে এবং গোবর দেওয়া হয়েছে। স্যার, কেঁচো সার একটা আর ভার্মি কম্পোস্ট একটা, তাই তো? এটা এই ভার্মি কম্পোস্ট আর কেঁচো সার একই। ও, ভার্মি কম্পোস্ট আর কেঁচো সার একই। ভার্মি রস। ও, ভার্মি কম্পোস্ট যখন শুকাবে না তখন হচ্ছে ভার্মি রস। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর এই যেভাবে উপস্থাপনা করলেন। মনে করি এটা যারা দেখবেন সকলে উপকৃত হবেন, বিশেষ করে কৃষক পর্যায়ে যে কোনো লোকই এটা দেখলে উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। এটি ছিল তেরোখাদা উপজেলার ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। মাটির স্বাস্থ্য সুরক্ষায় ট্রাইকো কম্পোস্ট সহ অনেক কিছু আমরা জানতে পারলাম। যারা আছেন এখানে সবাইকে শুভেচ্ছা।